আজকে আপনাদের সামনে একটি শিক্ষামূলক গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম এইভাবে দেওয়া হয়েছে, ৯৯ এর ফের। ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, অর্থাৎ ৯৮ ছাড়িয়ে ৯৯, ৯৯ এ ফের গল্পটার নাম। এটি একটি শিক্ষামূলক গল্প। আজ এই চ্যানেলে স্পোকেন ইংলিশ কেন বা রাইটিং ইংলিশ কেন বারে বারে যে শেখানো হচ্ছে, এবং সেখানে মুখ্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের স্টক অফ ওয়ার্ডসের। এই স্টক অফ ওয়ার্ডস একদিনের ডিকশনারি বা দীর্ঘদিন ডিকশনারি পড়ে ও ডিকশনারি মুখস্থ করা এটা সত্যিকারই অসম্ভব। তো সেই কেমনভাবে আমি স্টক অফ ওয়ার্ডটা বাড়াবো সেই সম্পর্কে আমি একটা গল্প শোনাচ্ছি। দুটি ঘর পাশাপাশি ছিল, পাশাপাশি দুটি ঘর ছিল। এক ঘর ধনীর ঘর, আর পাশেই আর একটা ঘর, সেটা হচ্ছে গরিবের ঘর। তাহলে ধনীর ঘর একটা, গরিবের ঘর একটা। যিনি ধনী ব্যক্তি তার ব্যবসা ছিল, বড় মাপের ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা ছিল। যিনি লাখপতি নন, এক প্রকার বলা যেতে পারে কোটিপতি লোক। আর পাশের যে বাড়িটি ছিল গরিবের বাড়ি, সেই গরিব ভদ্রলোক সংসার নির্বাহ করতেন রিক্সা চালিয়ে। এবার ধনী ব্যক্তি তো সকাল হলেই চলে গেলেন তার ব্যবসার কাজে, রাত্রে ফিরে আসতেন, দুপুরেও খেতে আসতেন বাড়িতে। আর রিক্সাওয়ালার যে ঘর, এবার ইনিও মোটামুটি সকাল থেকে তার তো সেই দিন আনা দিন খাওয়া লোক, ফ্রম হ্যান্ড টু মাউথ। অতএব সকালে উঠলেই রিক্সা নিয়ে যাওয়া, আবার সময়ে খেতে আসা দুপুরে, বিকালে আবার বেরিয়ে যাওয়া, আবার সন্ধ্যায় বাড়িতে ফেরা, এইভাবে মোটামুটি সংসার চলত। তবে যিনি রিক্সাওয়ালা অর্থাৎ গরিবের ঘর, তার কিন্তু খাওয়া দাওয়া একেবারে দিলদার, যত্র আয় তত্র ব্যয়। তো ধনী ব্যবসায়ীর স্ত্রী এবং সেই রিক্সাওয়ালার স্ত্রীর মধ্যে প্রচুর ভাব ছিল, দুজনের মধ্যে প্রচুর বন্ধুত্ব অর্থাৎ ফ্রেন্ডশিপ ছিল। এবার ধনী ব্যক্তির স্ত্রী অনেক সময় চলে আসতেন গরিবের বাড়িতে। এবার গরিবের বাড়িতে এসে জিজ্ঞাসা করতেন, আজকে কি রান্না হয়েছে? না, আজকে রান্না হয়েছে, আজকে দুপুরবেলায় হলে বলতেন আজকে দেশি মুরগি হয়েছে, আর যা যা ভালো ভালো খাবার সেই সমস্ত বলতেন। এবার রিক্সাওয়ালার স্ত্রীও তখন জিজ্ঞাসা করতেন সেই ধনী ব্যক্তির স্ত্রীকে, তোমার বাড়িতে আজকে কি হয়েছে? আর বিভিন্ন রকমের বিভিন্ন দিনে তেমন খুব একটা খাবারের যে আনাগোনা, মানে খুব ভালো ভালো খাবার হয়েছে না, তেমনটা নয়। কবে কচু তুলে আনা হয়েছে, রান্না হয়েছে, পুকুরের পাড়ে বিভিন্ন রকমের শাক হয়েছে, সেগুলো তুলে আনা হয়েছে, বা সকালবেলায় ব্যবসায় যাওয়ার আগে তার হাজব্যান্ড পুকুরে জাল ফেলেছেন, বা কোনো জমি টমি থেকে জল হলে মাছ ধরে নিয়ে এসেছেন। এইভাবে মোটামুটি তিনি বলতে থাকেন। আর সন্ধ্যাবেলায় এমনি কাজটা শেষ করার পর বিকালবেলায়, সন্ধ্যাবেলায় দুজনে যখন আড্ডা দেন, তখনও কথাবার্তা হয় সন্ধ্যায় কী হবে, কী খাওয়া হবে। রিক্সাওয়ালার স্ত্রী বলেন, এই যে একটু হালুয়া পুরি করেছি, আর কবে কচুরি, আর একটু তার সঙ্গে তরকারি কিছু ভালো করেছেন, এই সমস্ত বলেন। আর রিক্সাওয়ালার স্ত্রী যখন জিজ্ঞাসা করেন সেই কাপড় ব্যবসায়ীর স্ত্রীকে, তোমার ঘরে কি রান্না, সন্ধ্যায় কি টিফিন করলে? আমাদের আর কি, মুড়ি খেয়েছি, এমনি মুড়ি, পেঁয়াজ ছিল, চানাচুর ছিল একটু, এই সমস্ত। দীর্ঘদিন এই সমস্ত কথাগুলো শুনতে 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 একবার ধনী ব্যক্তিটির স্ত্রী তার হাজব্যান্ডকে বললেন, আচ্ছা পাশের যে ঘর দেখো রিক্সা চালিয়ে খায়, প্রত্যেক দিন তার খাবার এই হয় ওই হয়, তুমি তো দুপুরবেলায় এসেও বলো বাহ তার ঘরে কি দুর্দান্ত সেন্ট এসছে, রান্না তো খুব, তাহলে কিছু ভালো মন্দের ব্যাপার আছে তাদের ঘরে। কবে বলো দেশি মুরগি আজকে হয়েছে, মনে হয় দেশি মুরগির সেন্ট আসছে, কবে বলো খাসি মাংসের সেন্ট আসছে, আর বিভিন্ন দিনে বিভিন্ন রকমের ইলিশের সময়ে ইলিশ মাছের সেন্ট আসছে। কই তুমি তো কোনো দিন ইলিশ আমাকে খাওয়াও না, খাসি দেশিও তেমন খুব একটা হয় না, একটা হিসাবের মধ্যে নিয়মের মধ্যে চলতে হয়, তুমি তো সেই নিয়মের মধ্যেই চলো, কই তেমন তো খাওয়া দাওয়ার খুব একটা তোমার হাইফাই থাকে না। তখন তিনি বললেন যে এটা হচ্ছে ৯৯-এর ফের নেই, তার বাড়িতে ৯৯-এর ফের নেই। তার স্ত্রী বুঝতে পারলেন না, জিজ্ঞাসা করলেন ৯৯-এর ফের মানে? তখন তার হাজব্যান্ড বললেন ৯৯-এর ফের তো ঠিক আছে, তুমি বুঝতে পারবে, কয়েকদিন পরেই বুঝতে পারবে।
কিছুদিন পরে সেই কাপড় ব্যবসায়ী কী করলেন, 99 টাকা নিয়ে তার স্ত্রীকে দিলেন। তার স্ত্রীকে বললেন, দেখো রাতের অন্ধকারে এমনভাবে যাবে, তার বাড়ির সামনে এমনভাবে রেখে দিয়ে আসবে, সকালে উঠলে যেন সেই রিক্সাওয়ালা হোক বা তার স্ত্রী হোক যেন এই টাকাটা পান। একটা পুঁটলিতে বেঁধে 99 টাকা তার স্ত্রীকে দিয়ে যে দিলেন, সেই পুঁটলি শুদ্ধ স্ত্রী নিয়ে গিয়ে পরের দিন ভোরবেলায় নয়, ঠিক মানে রাত্রে অর্থাৎ 10টা-11টার দিকে গিয়ে তার বাড়ির সামনে ফেলে দিয়ে এলেন। কাপড় ব্যবসায়ীর বাড়ি হচ্ছে দোতলা, সামনে একটু প্যাসেজ রয়েছে দোতলায়, তো সেখানটায় স্বামী স্ত্রী দুজনেই শুয়ে রয়েছেন। কাপড় ব্যবসায়ী শিখিয়ে দিয়েছেন স্ত্রীকে যে যখন এই পুঁটলিটা পাবে বা টাকাটা পাবে, তারা একটা চিৎকার চেঁচামেচি হয়তো করলেও করতে পারে, কিন্তু তুমি কোনো কথা বলবে না, শুধু শুনতে থাকবে, দেখতে থাকবে। এবার সকালে যখন প্রথমে তার রিক্সাওয়ালার স্ত্রী ওঠেন নাতা দেওয়ার জন্য তুলসী গাছের সামনে, হঠাৎ করে দেখেন একটা পুঁটলি পড়ে আছে। তিনি পুঁটলি পেয়ে প্রথমে একটু দূরে সরে গেলেন, তারপরে ধীরে ধীরে কাছে গিয়ে পুঁটলিটা খুললেন, সাহস করে দেখলেন 99 টাকা। তিনি খুব জোরে চিৎকার করে উঠলেন। তার স্বামীও তখন ঘুম থেকে উঠে চলে এলেন, কি হয়েছে কি হয়েছে। তখন তিনি বললেন, দেখো ভগবান কেমন আমাদেরকে দয়া করেছেন, 99 টাকা এখানে ফেলে দিয়ে গেছেন। বললেন, হ্যাঁ সত্যি তো, কারণ পুঁটলি করে ঘরের সামনে এইভাবে 99 টাকা কিসের কারণে ফেলে দিয়ে যাবে। তো এদিকে তো দোতলায় সেই যে সামনে প্যাসেজটা বাড়ানো রয়েছে, সেখানে কাপড় ব্যবসায়ী এবং তার স্ত্রী শুয়েছেন, এই সমস্ত নকশা দেখলেন। এবার তারা তক্ষুনি 99 টাকা গুনে ফেলে স্থির করলেন যে দেখো ভগবান আমাদেরকে 99 টাকা দিলেন, আমরা প্রত্যেক দিন যেটা আয় করি সেটাই ব্যয় করে দিই, কোনোদিন আমরা টাকা কিন্তু জমাতে পারলাম না, ভগবান এই জন্যই আমাদেরকে 99 টাকা দিয়েছেন। এবার আমাদের একটা উচিত যে কোনোভাবে হোক 1 আনা 2 আনা 1 পয়সা 2 পয়সা 4 পয়সা করে জমা করে 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 আমাদের 1টা টাকা করতে হবে, তাহলে আমাদের 100 টাকা জমা হয়ে যাবে। তারা কি করলেন, সেই দিন থেকেই, তার পরের দিন থেকেও নয়, সেই দিন থেকেই মোটামুটি তারা ডিসাইড করলেন এবং ডিসিশন নিলেন যে খাবারটা একটা চেক আপে আনতে হবে, কন্ট্রোলের মধ্যে আনতে হবে। তো সেই থেকে খাওয়া দাওয়া একদম লিমিটের মধ্যে, খাসি মাংস, দেশি মুরগি, হেনাতনে এই সমস্ত রিল্যাক্সেবল খাবার একদম বাদ গেল। সেই থেকে টাকা একটু একটু শুরু হতে 7 থেকে 8 দিনের মধ্যে তারা 1 টাকা জমিয়ে ফেললেন। তাহলে 99 প্লাস 1, 100 টাকা জমা হয়ে গেল। 100 টাকা যেই জমা হয়ে গেল, তাদের দুজনের মধ্যে আলোচনা হলো যে কোনোভাবে হোক আমরা যদি খাবারটা বেশি পরিমাণে এইভাবে লাক্সারি খাবার না খাই, লাক্সারিবল খাবার আমরা না খাই, তাহলে কি হবে, আমাদের আরও 5 টাকা আমরা জমাতে পারবো। সত্যিকার এই 10, 12, 15 দিনের মধ্যে তারা 5 টাকা জমিয়ে নিলেন, 105 টাকা হলো। এই যে জয়ের আনন্দে ধীরে 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 জমাতে লাগলেন। এবার কিছুদিন পরে কাপড় ব্যবসায়ী তার স্ত্রীকে বললেন যে এখন কি তুমি জিজ্ঞাসা করো না তার বাড়িতে কি রান্না বান্না হয়? না, হ্যাঁ আমি জিজ্ঞাসা করি। এখন তো খাবার আমরা যেমন খাই আমাদের চেয়েও আরও তাদের খাবারটা অর্ডিনারি অর্থাৎ নর্মালি খাবার হয়ে যায়, কেন বলো তো? না, এটাই হচ্ছে 99 ফের। তিনি দিদি বুঝিয়ে বললেন যে দেখো, যারা জীবনে কোনো দিন সঞ্চয়ের স্বাদটা জানে না, সঞ্চয়ের স্বাদটা পায়নি, তো তারা সঞ্চয় করবে কি করে? আমি যেই মুহূর্তে 99 টাকা হয়তো আমার খরচ হলো, সেখান থেকে আজকে দেখবে সে 100 টাকা জমিয়ে জমিয়ে একদিন 1000পতি হবে, হাজার টাকা জমাতে 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 হয়তো লাখ টাকাও জমিয়ে দিতে পারে। তো সেই সূত্রে আমরা খরচ করব না কেন, আমরা খাবো না কেন? তিনি তার স্ত্রীকে বুঝিয়ে বললেন, আমি কি আমাদের বাড়িতে সংসারে কি খাওয়াই না? সব টাকা কি আমি জমাই? না, খাই। আমাদের একটা লিমিট আছে, আমাদের একটা নিয়মের মধ্যে চলতে হয়। মাসে 1বার 2বার মাংস হবে, আমি প্রত্যেক দিন খাবো কেন? এটা হচ্ছে অশোভনীয়, তাহলে আমি জমাতেও পারবো না। আজকে যদি আমার কোনো বিপদ আসে, তাহলে আমি যদি কারোর কাছে হাত পাততে যাই, আমাকে কি কেউ সাহায্য করবে? আপাতত আমার যেখানে 10টা হাজার টাকা লাগবে, বাড়ি থেকে যদি 7টা হাজারও বের করাতে পারি, 3000 হয়তো 3 জনকে 5 জনকে চেয়ে আমি ধার করলাম, কিন্তু 10,000 টাকা ধার লোকের কাছ থেকে যে পাওয়াটা কত কষ্টদায়ক এবং হীনমন্যতার সহিত লোকের কাছে গিয়ে চাওয়া। এই হচ্ছে 99 ফের। তারা যেহেতু টাকার কোনো দিনের জন্য মানে জমানোর স্বাদটা পেয়েছিলেন না, ভদ্রলোকও শিখিয়ে দিলেন, তার স্ত্রীও বুঝতে পারলেন, আর সেই থেকে খাবারের প্রসঙ্গ তুলতেন না। তো সেই রকম ব্যাপার হচ্ছে, দেখুন যারা আমরা ইংলিশকে ভয় পাচ্ছি, সেই রাইটিং ইংলিশ কেন, স্পোকেন ইংলিশ কেন, যাই হোক না কেন, আমরা যারা ভয় পাচ্ছি এই জায়গাটায়, অর্থাৎ ভয় পাবো না, ভয়টাকে দূর করব কখন না, যখন আমরা প্রত্যেক দিন আমাদের একটা রুটিন করে নিতে হবে, রুটিন মাফিক যে কোনোভাবেই হোক, যত কাজ থাকুক বা যত পড়াশোনা থাকুক না কেন, আমাকে প্রত্যেক দিন 5টা থেকে 7টা স্টক ওভার তৈরি করতে হবে।
এবং সেই স্টক অফ ওয়ার্ডের লিস্ট থেকে প্রত্যেকদিন 5টা থেকে 7টা আমাকে মুখস্থ করতেই হবে। বাড়িতে মা বাবা হোক বা নিজে আমি যখন বড় আমাকে নিজের থেকে হোক আমাকে মুখস্থ করতে হবে। আমি কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল এডুকেশনাল অ্যান্ড মিউজিক্যাল স্টেশন, আমি ওখানে এ থেকে জেড পর্যন্ত তৈরি করে রেখেছি খুব সুন্দরভাবে। এ থেকে জেড পর্যন্ত একটা লিস্ট দিতে থাকবে এবার থেকে। প্রত্যেক দিন 5টা থেকে 7টা মনের মধ্যে জেদ, দৃঢ়তা, প্রতিশ্রুতিবদ্ধতা নিয়ে আরামসে মোটামুটি মুখস্থ করা যাবে এ থেকে জেড পর্যন্ত। যেমন আমি দিলাম, মনে করুন এবল, এবল মানে হচ্ছে সক্ষম হওয়া, ব্রেকেটের 2-3টা আমি নিয়ারেস্ট মিনিং দিব, কম্পিটেন্ট থেকে অন্যান্য যা যা হয়, অপোজিট একটা ওয়ার্ড দিব এবল থেকে আনএবল। তাহলে আমার একসঙ্গে আমি যে ওয়ার্ডটা জানলাম তার 2-3টা স্টক অফ নিয়ারেস্ট মিনিংও জানলাম, অধিকন্তু ব্রেকেটের মধ্যে অপোজিট ওয়ার্ডও দিয়ে দিব, সেটাও জানতে পারলাম। তাহলে এইভাবে আমাকে আজকে যদি আমি 7টা মুখস্থ করি 30 দিনের মধ্যে, তাহলে আমার 7 × 21 210টা হয়ে যাবে। আমি বাদ দিলাম 200টা আমার মুখস্থ হোক, তাও ছেড়ে দিলাম 1 মাসে আমার 150টা হোক মুখস্থ, তাহলে 150টা মানেও তো কম না। এইভাবে আমাদেরকে ধীরে 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 মোটামুটি এগিয়ে যেতে হবে। এবং স্টক অফ ওয়ার্ডগুলো হলে আমি আজকে একটা ট্রান্সলেশন, এই যে সিম্পল ভাষায় বলি, আমি জল পান করব, আমি পান করা ইংরেজি জানি না, আমি জল ইংরেজি জানি না, সেন্টেন্সটা লিখবো কি করে, বসাবো কেমনভাবে? তাহলে আমার প্রয়োজন হচ্ছে সেই 99-এর ফের, অর্থাৎ 99 টাকা জমানোর পরে আমার চেতনা এলো কি আর 1টা টাকা জমালেই যে কোনোভাবে হোক আমাকে 1 টাকা জমা করতে হবে, তাহলে আমার 100 টাকা হয়ে যাবে। তো সেই রকম প্রত্যেক দিন 5টা 7টা 5টা 7টা এইভাবে স্টক অফ ওয়ার্ডগুলো মুখস্থ করতে 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 দেখা যাবে 5 মাসে কতগুলো আমার মুখস্থ হচ্ছে। যাক, এই হচ্ছে আমার গল্প শেষ করলাম। যারা আমার এই গল্পটা শুনলে সবাই ভালো থেকো, সুখে থাকো, শান্তিতে থেকো। আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে কামনা রেখে, প্রার্থনা রেখে আজকের মতন বিদায় নিলাম।